আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যে সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। এই বাজেটের দর্শন এবং জনমনের স্বস্তি দেওয়ার জন্য আসলে কিভাবে সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা, সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা হাজির হয়েছি তার সামনে। স্যার, সময় সংবাদে আপনাকে স্বাগত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং অভিবাদন। স্যার, প্রতিবারই বাজেটের আগে দর্শন নিয়ে কথা হয়, রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন সব মিলিয়ে আসলে শেষ কথাটা জনগণ কতটুকু স্বস্তি থাকবে, এবার কোন দর্শন, কোন প্ল্যান? জনগণ যখন দায়িত্ব দিয়েছে তখন খুব চিন্তা করে দায়িত্ব দিয়েছে যে সংকটের যে অর্থনীতি তার থেকে আসলে উত্তরণটা ঘটবে কীভাবে। যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, তখন জন আস্থার ব্যারোমিটার বাড়া শুরু করলো। তারপরে তিনি যখন ইশতেহার দিলেন তখন তাদের আস্থা যেমন অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে হয়েছিল বা মরহুমা বেগম খালেদা জিয়ার উপরে হয়েছিল, ঠিক একই হারে তার উপরে সেই আস্থাটা আসলো। কারণ অতীতের ইতিহাস বলে যে বাংলাদেশ দুইবার বড় রকমের সংকটের মধ্যে গিয়েছিল এবং প্রতিবারই বিএনপি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান শুধুমাত্র সংকট থেকে উত্তরণই ঘটাননি, অগ্রগতি এবং সমৃদ্ধির দিকে নিয়ে গেছেন। যুদ্ধপীড়িত অর্থনীতি, দুর্ভিক্ষের পীড়নে আক্রান্ত অধিকাংশ মানুষ, তার সাথে যোগ হয়েছে তেল সংকট, ৭৪-এর তেল সংকট। শিল্প কৃষি খাতে থেকে ছাড়িয়ে যায় মোট দেশজ উৎপাদনে। নারী শিক্ষা শুরু হয় তার সময়। স্বাস্থ্যক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে শয্যার আকার বৃদ্ধি, যেটা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সে তার সময়। শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষা, তার মানে হচ্ছে যে অর্থনীতির যে আধুনিকীকরণ, আর ওদিকে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি, যে বাংলাদেশ রাষ্ট্র একটা ভায়াবল স্টেট। এই কারণেই জনগণকে যখন বলা হলো, প্রধানমন্ত্রী বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, জনগণ বিশ্বাস করলো। মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্থাৎ সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তথা কল্যাণ রাষ্ট্রের ভিত্তি জনাব তারেক রহমানের দিয়ে শুরু হচ্ছে। আমাদের প্রতিটি পরিবারে হা হুতাশ যে কর্মসংস্থান নেই, যুবক বেকার আছে। আগে আমরা বড় বড় গল্প শুনতাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তো ৬০% তো চলে গেছে, কোনো কিছুই হয়নি। এখন ৪০% আছে। তার মানে আমাদের কর্মসংস্থান করতে হবে। তো কর্মসংস্থানটা হবে কোত্থেকে? উৎপাদন করতে হলে তো বিনিয়োগ দরকার। বিনিয়োগ, উৎপাদন বাড়লে কর্মসংস্থান হবে। আর কর্মসংস্থান যদি হয় তাহলে কর, যেটা আমাদের সবার আকাঙ্ক্ষা যে প্রত্যক্ষ কর বাড়বে, অর্থাৎ করের ব্যাপারে একটা প্রগতিশীল কর ব্যবস্থা তৈরি হবে। সেই ক্ষেত্রে সেটা আবার স্থায়ী টেকসই হবে যদি শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগ কাঠামো তৈরি হয়, সেটাও তিনি করবেন। আর মানবিক রাষ্ট্র যদি করতে হয় তাহলে দুটো পরিবর্তন তো হতে হবে ন্যূনতম, যে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় রকমের গুণগত পরিবর্তন দরকার। সেই জন্যই উল্লেখ করা হয়েছে ধারাবাহিকভাবে ৫% পর্যন্ত মোট দেশজ উৎপাদনের শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে। আবার স্বাস্থ্য খাতের অসুবিধাটা হচ্ছে, স্বাস্থ্য খাতে তো বরাদ্দ দিলেও ব্যয় করতে পারে না, কারণ সেখানে পরিকল্পনা ছিল না। সেখানে ছিল কি, লুটপাট করা। অ্যাম্বুলেন্স কেন, কিন্তু ড্রাইভার দিবা না। এক্স রে মেশিন কেন, কিন্তু এক্স রে মেশিনের টেকনিশিয়ান নেই। বিল্ডিংগুলো বানানো হয়েছে কিন্তু কোনো ডাক্তার নেই। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তিনি গড়ে তুলবেন। একই সঙ্গে তিনি স্কিল বাংলাদেশ, কারণ নাগরিক কেন শিক্ষা ব্যবস্থায় কর দেবে যদি সেটাই স্কিল না হয়? কারণ আমাদের একদিকে বেকারত্বের যে চাপ, অন্যদিকে কারখানাগুলো সচল রাখার জন্য বিদেশ থেকে লোক আনা হচ্ছে। তো এটা তো হইতে পারে না। আবার বিদেশে যাচ্ছেন কিন্তু তার তো কোনো দক্ষতা নাই। আর অদক্ষ আর দক্ষ, তাদের মজুরি তো বিরাট ফারাক। তো এই জায়গায় আমাদের দক্ষ বাংলাদেশ গড়ে তোলা দরকার। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের উদ্ভাবনের বাংলাদেশ গড়া দরকার। সেই জন্যে একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির
শিল্পের সম্পর্ক দরকার, আবার মূল্যবোধের পরিবর্তন দরকার, টেকসই উন্নয়ন এবং জনবান্ধব উন্নয়ন। তার মানে আপনি খেয়াল করেন, আমরা কিন্তু বিনিয়োগের ক্ষেত্রেও কি বলছি, বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু একেবারে পরিষ্কার পরিকল্পনাগুলো থাকবে না, একেবারে কর্মসূচিগুলো থাকবে যেগুলো বাস্তবায়নযোগ্য কর্মসূচি। বিনিয়োগ করতে কি লাগে? প্রথম লাগবে হচ্ছে যেটা সব উদ্যোক্তা বলবেন যে নীতির ধারাবাহিকতা, অর্থাৎ যে কর হচ্ছে মধ্যমেয়াদে তাকে পরিকল্পনা করতে হবে, সেই ক্ষেত্রে তো একই ধরনের কর ব্যবস্থা থাকা দরকার। দ্বিতীয়, তিনি কি বলবেন যে বিভিন্ন টেবিলে টেবিলে যে অনুমতি নিতে হয়, যে সেটার পরিবর্তন ঘটানো দরকার, অর্থাৎ নিয়ন্ত্রিতকরণ করা দরকার। তৃতীয়, তিনি বলবেন যে আমার তো জ্বালানি সমস্যা আছে, আমার তো বিদ্যুৎ লাগবে, তা না হলে কলকারখানা গড়ে উঠবে কীভাবে? হ্যাঁ, দাম। চতুর্থত তিনি বলবেন যে আমার তো একটা অর্থায়ন লাগবে, এই সুদের হার দিয়ে বন্ধ কলকারখানা চালু হবে কিভাবে? পঞ্চমত তিনি বলবেন যে আমাদের তো একটা সুশাসন দরকার, আমার এমন অবস্থা দরকার যদি বৈদেশিক সেখানে আমি যাতে বিচার পাই। এইগুলোর প্রতিটাই কিন্তু আগামী বাজেটে নিশ্চিত করা হবে। স্যার, যদি সেই জায়গা থেকে কর্মমুখী বিনিয়োগের মাধ্যমে শিল্প কারখানা চালু এবং সেখান থেকে রাষ্ট্রের যে ব্যয় নির্বাহের জন্য রাজস্ব আহরণ বা রাজস্ব আদায় যেটাই বলি, সেটি আসলে আগামী অর্থ বছরে আপনার রাষ্ট্রের ব্যয় করবেন কেন, তো সেইখানেই আপনার পরিবর্তনটা ঘটাতে হবে। পরিবর্তনটা ঘটাতে হবে যে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের বিযুক্তি ঘটেছিল, ওটা ছিল হচ্ছে পতিত সরকারের সময় লুটপাটের বাংলাদেশ। সেখান থেকে আমরা গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র করতে যাচ্ছি। তার মানে প্রথম আমাদের কল্যাণ রাষ্ট্রের কী কী দরকার, যে জীবন ভিত্তিক হতে হবে, পূর্ণ জীবন চক্র ভিত্তিক, অর্থাৎ প্রসূতি মা, শিশু, কিশোর, যুবক, প্রতিবন্ধী মানুষ, বয়স্ক মানুষ, বিধবা নারী, সবার যাতে সে যখন পিছিয়ে থাকবে তার জন্যে সর্বজনীন একটা ব্যবস্থা থাকতে হবে, সেটাই তো কল্যাণ রাষ্ট্র। সেদিকে একদিকে, আবার অন্যদিকে তার যদি উৎপাদনে বা কর্মমুখীন, সেখানে দরকার সুস্থ দক্ষ নাগরিক, সেটাই তো মানবিক সমাজের ভিত্তি। আর অন্যদিকে দরকার হচ্ছে যে আপনার বিনিয়োগ দরকার, কারণ বিনিয়োগ না হলে অর্থনীতির যে দশায় আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি 4% প্রবৃদ্ধি হবে, এখান থেকে তো আমাদেরকে 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থাৎ অর্থনীতি দ্বিগুণ করার পরিকল্পনা। স্যার, 34 সালের ভিতর অর্থনীতি দ্বিগুণ করতে গেলে যে 8 বছরের যে কর্মপরিকল্পনা রয়েছে, সেই কর্মপরিকল্পনার সাথে এই যে আসছে বাজেটেও আমরা অবশ্যই একটা প্রতিশ্রুতির মতো জানতে পারবো। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবার খুব কাছাকাছি সময় কত রাখতে চান? প্রতিশ্রুতি না, আমরা কথামালার রাজনীতি করি না, আমরা কাজ করি। সামষ্টিকগতভাবে আমরা লক্ষ্যমাত্রা ধরেছি, এখন তো 4 থেকে 4.2, আমরা এটাকে 6.5% প্রবৃদ্ধি হারে নিয়ে যাব। আমরা প্রতিটি ক্ষেত্রেই কর্মসংস্থানকে লক্ষ্যমাত্রা ধরছি এবং প্রতিটি বিষয়ে একটা কর্মসংস্থানকে মুখ্য করে যাওয়া, আবার একই সাথে কল্যাণকর রাষ্ট্র করা, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, পানি সম্পদের সার্বিক ব্যবস্থাপনা করা, কৃষির মধ্যে যে কৃষিতে যে বড় রকমের সমস্যা, অর্থাৎ উৎপাদনশীলতা কমেছে, আবার অন্যদিকে উপকরণের দাম বেড়েছে, না ভোক্তা ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে। মনে করি অনেকগুলো খাতে আমাদের বহুমুখীকরণ হবে এবং আমরা অনেকগুলো খাতকে আমরা থ্রাস্ট সেক্টর বা অগ্রাধিকার খাত হিসাবে চিন্তা করছি। যেমন হচ্ছে যে কৃষি এবং কৃষিজাত পণ্য, বিশেষ করে উত্তরাঞ্চলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ফসল, ফল এবং দুগ্ধ উৎপাদন, তারপরে ফুলের ক্ষেত্রে এবং প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে একটা উদ্বৃত্ত আছে, সেখানে কিভাবে মূল্য সংযোজন করা যায়, দেশে যাতে ন্যায্য মূল্যে পাওয়া যায়, একই সঙ্গে সেগুলো রপ্তানি করা যায়। তারপরে ওষুধ শিল্পে আমরা ব্যবস্থা নিচ্ছি, ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ওষুধ শিল্পের নির্দেশনা দিয়েছেন যে ওষুধ শিল্প আস্তে আস্তে কীভাবে ওষুধ রপ্তানি আরও বাড়ানো যায়। ঠিক একই কায়দায় তিনি বিভিন্নভাবে উৎসাহিত করছেন ইলেকট্রিক্স এবং ইলেকট্রনিক গুডস এবং আইসিটিকে। আবার সবচেয়ে বড় জিনিস, সবার জন্য অর্থনীতি গড়ে তুলতে গেলে আপনি দেখেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প,
তাদের তো ক্ষয় হয়ে গেছে। যে অর্থনৈতিক সুমারি বেরিয়েছে সেখানে তো পতিত সরকারের সময় বিশিল্পায়ন হয়েছে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নাই। সেইখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে আমাদের বক্তব্য কিন্তু সব খাতের জন্যে, সব শিল্পের জন্যে, যেমন রপ্তানি সবার জন্যে, ঠিক তেমনি সকল পেশার জন্যে, সকল খাতের জন্যে, সব অঞ্চলের জন্যে। কারণ একদিকে যেমন হাওর বাওর দিলে তো আপনার 4টা বিভাগের 7টা জেলা যায়, অন্যদিকে বরেন্দ্র অঞ্চল বললে উত্তরাঞ্চলের 2টো বিভাগ যায়, তেমনি উপকূলীয় বললে খুলনা বরিশাল বিভাগ হয়। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাবে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটা কেন্দ্র আছে এবং ঢাকার অন্যান্য ফরিদপুর বা অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। তার মানে সব অঞ্চলের জন্য উন্নয়ন। সেই জন্যেই আমাদের ইশতেহারে কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে। স্যার, কল্যাণকর রাষ্ট্রের আরেকটা জিনিস আমরা দেখি যে সামাজিক সুরক্ষা খাতের আকার ব্যয় দুটোই বাড়ে, কিন্তু যারা সুবিধাভোগী হন তাদের যে পরিমাণ অর্থটা দেওয়া হয় 600 টাকা 650 টাকা মাসে, এটা খুবই মানে অনেক সময় আলোচনাতে আসে, এটা আসলে খুবই কম, এতটাই কম যে সেটি আসলে বরাদ্দ দিয়ে তাদের সাথে আসলে কী ধরনের আচরণ করা হয়। আমাদের যে সামাজিক নিরাপত্তা জাল সেটা তো ত্রুটিযুক্ত, কারণ ছড়িয়ে ছিটানো অনেকগুলো। তারপরে যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তিনি তালিকাভুক্ত হননি, আর যাকে তালিকাভুক্ত করা হয়েছে তার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল না। সবই রাজনৈতিক কারণে তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে। আমরা প্রথম এসে যে আমাদের যে ফ্যামিলি কার্ড 2500 টাকা, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করা হয় এবং এটাকে বাড়ানো হবে সার্বজনীন বলে, ঠিক একই কায়দায় অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হবে। এবং যখন আমাদের মেজর জিনিসগুলো সবগুলো সেট হয়ে যাবে তখন কিন্তু এই অ্যামাউন্টটা একটা সাইজেবল অ্যামাউন্ট হবে। হ্যাঁ, নিঃসন্দেহে প্রতিবন্ধী ভাতা একটা বৃদ্ধি তো করাই হবে, হ্যাঁ হ্যাঁ সবই। কিন্তু এইটা আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে বর্তমান অর্থনীতির আকার অনুযায়ী, কারণ 2-2,500 টাকা প্রতি মাসে এমনভাবে এটা গড়ে তোলা হবে যাতে করে এইটা তাকে যেমন অর্থনৈতিক স্বাধীনতা দেয়, সাথে সাথে তাকে সঞ্চয় করায়, তার মাধ্যমে পরিবারকে ভিত্তি করে অর্থাৎ মূল্যবোধ তৈরি করার জন্যও একটা ইনসেন্টিভ। পরিবর্তনগুলো হবে, শুরু হয়েছে এবং আমরা আশা করি যে 5ম বর্ষে যে আমরা, এটা তো নতুন, কারণ হচ্ছে যে দক্ষিণ এশিয়াও সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় তো কোনো দেশে নাই। তা আমরা শুরু করেছি, প্রধানমন্ত্রী শুরু করেছেন, নিঃসন্দেহে আমরা সবগুলো ভাতা যেগুলো পূর্ণজীবন চক্র সেগুলো যে পরিমাণে দরকার হবে ভবিষ্যতের দিকে যাবে। স্যার, আরেকটা বিষয় আছে যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা আবারও বোধহয় সময় পেতে যাচ্ছি, যেটুকু এসেছে, তো সেই সময়টাকে আসলে আমরা কীভাবে কার্যকর উপায়ে কাজে লাগাতে পারি, এরকম কোনো পরিকল্পনার, কী ধরনের পরিকল্পনা খুব 3 বছরের জন্য হয়তো বা পাওয়া যেতে পারে, যেটি আমরা শুনতে পাচ্ছি। এইখানে স্যার সেই এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতিটা ফিসক্যাল ইয়ারে কোনো রিফ্লেকশন আছে কি না, ফিসক্যাল পলিসিতে কোনো রিফ্লেকশন আছে কি না স্যার? সেই একই সাথে আবার যদি আমরা বলি 34 সালের ভিতরে যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা করতে চাই, এই সব কিছু করতে গেলে যে ব্যয়টা হবে, সেই ব্যয়ের জায়গা থেকে আসলে মূল্যস্ফীতি, যেটা সাধারণ মানুষ খুব সহজভাবে বুঝতে পারে তার জীবন ব্যয়টা কোথায় যাচ্ছে, সেই মূল্যস্ফীতিটাকে আপনারা খুব রিসেন্ট মানে আগামী অর্থ বছরের কতর ভেতরে রাখার একটা প্ল্যান করছেন, যেটা এখন বেশ চড়া আছে। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ, রাজস্ব ব্যবস্থাপনা এবং তার সাথে জনগণের জীবনযাত্রার ব্যয় বহন। তা আমরা যে আগে আমরা জানি যে কোনো এলডিসি ট্রানজিশনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং কেন নেওয়া হয়নি তার তো মাত্রা দেখছি, বিশিল্পায়ন হয়েছে, কর্মসংস্থানহীনতা বেড়েছে এবং সক্ষমতা হয়নি, কলকারখানা বন্ধ হয়েছে। তো এখন আমরা এটাকে পরিবর্তনের দিকে যাচ্ছি এবং আমরা কৌশল গ্রহণ করেছি, কমিটি অন ডেভেলপমেন্ট পলিসি সুপারিশ করেছে, এটা ইকোসকে যাবে, তারপরে দেখা যাবে যে কী হয়। তা আমরা সেইখানে পরিবর্তন করতে যাচ্ছি। তো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থাপনায় 3টা ক্ষত আছে রাজস্ব ব্যবস্থাপনায়। প্রথম ক্ষত হচ্ছে যে কর জিডিপির অনুপাত
দক্ষিণ এশিয়া না, সারা পৃথিবীর তলানিতে। এটা তো দুঃখজনক, লজ্জাজনক। তারা এত টাকা লুটপাট করেছে আর এই পৃষ্ঠপোষকতা বন্ধন করেছে। তো এইখান থেকে উত্তরণের দুটোই রাস্তা আছে, পরীক্ষিত রাস্তা। এক নম্বর রাস্তা হচ্ছে যে অর্থনীতির আকার যদি বাড়ে তাহলে কর জিডিপির পরিমাণ বাড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যে সংস্কৃতি, লুটপাটের সংস্কৃতি তারা বহাল রাখার জন্যে কর পরিহার, কর ফাঁকি, কর জালিয়াতি, কর অব্যাহতি দিয়েছিল। এসআরওর একটা বাজার ছিল, তাই না? শোনা যেত এনবিআর এর চেয়ারম্যান এত টাকায় বিকোয়, এটা তো পত্রিকা এই রিপোর্ট হয়েছে। আবার দেখা গেছে যে হয়রানি হচ্ছে প্রচণ্ড পরিমাণে যারা কর দেন। তো সেই জন্যে আমরা এই পুরো ব্যবস্থাকে সমাধান করার জন্যে ডিজিটাল করা হচ্ছে। এবার দেখেছেন যে আয়কর পুরোটাই ডিজিটাল পদ্ধতি নেওয়া হয়েছে এবং অডিটের নামে অনেক সময় হয়রানি করা হতো। সেই জন্য আমরা রিস্ক বেসড অডিটিংয়ের দিকে যাচ্ছি। শুল্ক আইনের ক্ষেত্রে আমরা আসাই কোডার দিকে যাচ্ছি। ভ্যাটের ক্ষেত্রেও পরিবর্তনগুলো হবে। অর্থাৎ যেটা করা হচ্ছে সেটি হচ্ছে যে যাতে করে করের যে অব্যাহতির, কর ফাঁকি, কর জালিয়াতির যে সংস্কৃতি বিদ্যমান ছিল সেখান থেকে পরিবর্তন করা। এবং তার একটা সংকেত বা ইন্ডিকেশন আমরা দেখতে পাবো যে মধ্য ফেব্রুয়ারির পরে আসলে কি পরিমাণে কর আদায় হয়েছে আর অতীতে কি পরিমাণে কর আদায় হয়েছে। তো এইটা আমরা বুঝতে পারবো যে আসলে একটা বড় রকমের পরিবর্তন। দ্বিতীয় হচ্ছে যে রাজস্ব ব্যবস্থাপনায় বিরাট ক্ষত হচ্ছে ঋণ। মানে আমরা সবাই জানি যে তারা লুটপাটের সংস্কৃতি বজায় রাখার জন্যে তারা সমানে ঋণ নিয়েছে এবং এক বৈদেশিক খাতেই ৩২২% পর্যন্ত ঋণের বেড়েছে এবং পরিচালন ব্যয়ের ১৭ থেকে ১৮% হচ্ছে ঋণ পরিশোধ বাবদ। এখন আরও অনেকগুলো ঋণ পরিশোধ শুরু করতে হবে। তা আপনি তো ঋণ পরিশোধ করতেই হবে। তো সেই ক্ষেত্রেও একটা বিরাট চাপ এবং সেইখান থেকে কমানো যাবে যখন অর্থনীতির আকার। সেই জন্যে বিনিয়োগ, উৎপাদন এবং শিল্পায়ন অর্থাৎ টেকসই ব্যবস্থার দিকে যেতে পারে। তো এইগুলো বড় রকমের চ্যালেঞ্জ। কিন্তু আমাদের যে কর্মপদ্ধতি অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, তখন কিন্তু এই সংকটগুলো আর থাকবে না। কারণ আমরা ধরে নিয়েছি যে এখন অর্থনীতির প্রবৃদ্ধি 4 থেকে 4.2 হবে আর আগামী বছর আমরা নির্ধারণ করেছি এটা 6.5% যাবে। তো অটোমেটিক স্বাভাবিকভাবেই তখন কিন্তু এই নির্দেশকগুলো বেরিয়ে আসবে। মূল্যস্ফীতি আমরা মনে করছি যে 7.5-8-এর মধ্যে যাবে, যাতে করে আপনার আর কারণ এই তো 9 বা 10-এর মধ্যে যে অবস্থা, কারণ মধ্যপ্রাচ্যের তেল সংকটের কারণে তো একটা উস্কে গেছে দামের সমন্বয় করতে যে। তা আমরা আশা করছি যে এটা নিচে যাবে এবং 5 বছর পরে এটা সহনীয় পর্যায়ে থাকবে। এই কথা সবারই জানা আছে যে উন্নয়নশীল বিশ্বে আর উন্নত বিশ্বের মূল্যস্ফীতির হার এক হবে না। এই পার্থক্য মাথায় রাখতে হবে, কারণ আমাদের তো উন্নয়নটা করতে হবে, সেই ক্ষেত্রে প্রবৃদ্ধি করতে মূল্যস্ফীতি থাকবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে আসবে যখন কর্মসংস্থান বাড়বে, সেটা সহনীয় পর্যায়ে আসবে যখন হচ্ছে মজুরি বাড়বে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে উন্নয়ন যতদিন হবে তখন যাতে করে আমাদের উৎপাদনশীলতা বাড়ে, মজুরি বাড়ে এবং কর্মসংস্থান বেশি করে সৃষ্টি হয়। মেগা প্রকল্প বলতে আমরা যেগুলো অতীতে দেখে এসেছি, বড় প্রকল্প, বড় ব্যয়ের প্রকল্প এবং আইকনিক কোনো মেসেজ এবার বাজেটে কোনো দিতে চান না? আমরা তো বলছি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো একটা আইকনিক ব্যাপার। সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওর। তৃতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় স্কিল বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এগুলো হচ্ছে মানুষের পরিবর্তনকারী, ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। আমাদের হচ্ছে জনসম্পৃক্ত না, যেগুলো আজকে
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হয়েছে তো পোশাক শিল্পের মাধ্যমে শিল্পায়ন, বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন ঘটেছে রেমিটেন্সের মাধ্যমে, একটা ইনফর্মাল অনানুষ্ঠানিক গ্রামাঞ্চলে গ্রামীণ অর্থনীতির বিরাট রকমের সঞ্জীবন ঘটেছে, নারী শিক্ষার মাধ্যমে ঘটেছে, তারপরে দারিদ্র কমার মাধ্যমে ঘটেছে। এইগুলো অর্থাৎ হচ্ছে জনগণের আইকন। আর মেগা প্রকল্প ছিল গিগা দুর্নীতির প্রকল্প। এইখানেই পার্থক্যটা করতে হবে, যেটা টেকসই, যেটা স্থায়ী এবং যেটা সমৃদ্ধির দিকে নিয়ে যায়। সেই রকম অনেকগুলো আইকনিক ব্যবস্থা তো আমরা দেখছি, সেগুলো হবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সময় টিভির দর্শক শ্রোতাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা।